আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে যারা পিআর নিয়ে কথা বলবে তারা আসলে গণশত্রুতে পরিণত হবে। আমরা এই জরিপে দেখছি যে পিআরের পক্ষে ৭১% মানুষ এবং আরও বেশ কিছু বিষয় আছে। আপনি কিভাবে দেখেন আসলে এই জরিপটি বা আলাউদ্দিন যেভাবে বলছিলেন? এখানে তো প্রথমে দাবি করা হচ্ছে এই জরিপের শিরোনামে বাংলাদেশের ৭৩ বা ৭১% লোক হচ্ছে এই পিআর পদ্ধতিকে ইয়া করে। তো বাংলাদেশের মানুষ বলতে তো আমি বুঝি যে ১২ কোটি ভোটার আছে, ১২ কোটি ভোটার। তো ওই ১২ কোটি ভোটারের কি ৭৩% ৭১% নাকি ১,৩৭৩ জন মানুষের মধ্যে একটা র্যান্ডম স্যাম্পলিং বলা যায় এটাকে। র্যান্ডম একটা স্যাম্পলিংয়ের মধ্য দিয়ে তারা এটা বের করে নিয়ে এসছেন। এটা একান্তই আমি বলি খুব হাইপোথেটিক্যাল একটা অ্যানালাইসিস। আর আমাদের দেশে হচ্ছে আপনার পোল এক্সিট বলেন বা প্রি পোল যে ইয়াগুলা বলেন, পরিসংখ্যান বলেন, নানা কারণে আমাদের যুগের পর যুগ ধরে তো এখানে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ছিল না এবং এখানে গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠান সরকারি বা বেসরকারি বলেন সবারই হচ্ছে গিয়ে এখানে বিকাশ ঘটে নাই, বিনাশ ঘটেছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে যে এই পরিসংখ্যান নামক বিষয়গুলো আমাদের সামনে যখন ধরা হবে আর কি, এটি সামনে আরো দেখতে পাবো, আমরা আরো দেখতে পাবো, নানা ধরনের সংস্থার সামনে দেখতে পারবো। আমি মনে করি যে এটা হচ্ছে না, বরঞ্চ আমাদের যে অভিজ্ঞতা, আমরা যখন হচ্ছে শ্রমিকদের সাথে কথা বলি, মিশি, অনেকেই আমাদের প্রশ্ন করে যাচ্ছে পিআরটা কি জিনিস ভাই, পিআর মানে কি, তখন আমাদেরকে বুঝতে হয়। কিন্তু একটা কথা বলবো, পিআরের যে ইতিহাস, যে বাংলাদেশে এই সংখ্যানুপাতিক গণতন্ত্রের কথা সবার আগে, সবার প্রথম বাংলাদেশের কনস্টিটিউশন সিপিবি সে 1996-97 সালে প্রথম এটা উচ্চারণ করেছে। আমরা প্রথম নির্বাচন কমিশনের প্রস্তাব করেছিলাম আমরা। তো এই পিআর পদ্ধতির বিষয়ে আমরা বলা যায় হচ্ছে বাংলাদেশে এই সিস্টেমটার দাবির ক্ষেত্রে আমরা প্রতিকৃত হওয়ার পরও আমরা ঠিক এই মুহূর্তে বাংলাদেশ যে জায়গায় আছে, সেই জায়গায় যেটা বললো আমাদের আলাউদ্দিন মোহাম্মদ ভাই, যে হচ্ছে আমাদের 1 বছরে যে চেঞ্জটা আসার দরকার ছিল, যে পরিবর্তন বা বদলগুলো আসার দরকার ছিল, সেটা আসেনি। বা আমাদের ভাষায় যদি আমরা বলতে চাই যে এই রাষ্ট্রের আসলে সেই ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারের যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে রাষ্ট্রটা রয়ে গেছে, খালি রাষ্ট্রের হচ্ছে গিয়ে পোশাকটা বদল হয়েছে, উপরি দিক দিয়ে একটা বদল এসেছে, কিন্তু এটার ভেতরের বিষয়গুলো, আমাদের কাঠামোর যে ব্যবস্থার বিষয়টা আছে, সেই ব্যবস্থা আমরা বদল করতে পারি নাই। যেহেতু ব্যবস্থা বদল হয়নি এবং সার্বিকভাবে এখন একটা সংকটের মধ্যে আমরা আছি, একটা শঙ্কার মধ্যে আছি, সেই শঙ্কার মধ্যে থেকে এখন হচ্ছে খুব বেশি হচ্ছে আমরা ঝুঁকিতে যেতে পারি না। সেটা এই কারণে আমরা মনে করি যে হচ্ছে এটা একটা সিস্টেমেটিক্যালি যেতে হবে। আরেকটা প্রশ্ন যেটা আলাউদ্দিন ভাই একটার সাথে আমার একটা দ্বিমতের জায়গা আছে, সেটা হচ্ছে যে তিনি মনে করছেন মানে 5ই আগস্ট 2024 আমরা সংখ্যামুক্ত হয়ে গেছি, এখন আমরা সংখ্যা নেই। আমি বলি হ্যাঁ, আমরা তখন সংখ্যামুক্ত হয়েছিলাম 1 বছর আগে, এবং একটা নতুন স্বপ্ন আমরা দেখা শুরু করেছিলাম, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখা শুরু করেছিলাম, এবং আমরা বিশ্বাস করেছিলাম, মানুষ বিশ্বাস করেছিল যে বাংলাদেশ এবার ঘুরে দাঁড়াবে। কিন্তু খুব হতাশার জায়গা হচ্ছে যে বাংলাদেশ সেই ঘুরে দাঁড়ানোটা দাঁড়ায়নি। ওনার ভাষায় যে আমরা সংস্কারটা করতে পারিনি, যার কারণে হোক সংস্কারটা আমরা করতে পারিনি। কিন্তু আমার ভাষায় বলতেছে বাংলাদেশের জায়গায় ঘুরে দাঁড়াতে পারে নাই। এবং এই যে না পারার যে বিষয়টি, এই না পারার বিষয়টি কিন্তু শুধু বাংলাদেশের কথা ভাবলে হবে না। আপনি সারা পৃথিবীতে বিগত 14 বছরে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত সারা পৃথিবীতে যতগুলো বাংলাদেশে যে স্টাইলে গণঅভ্যুত্থান হয়েছে, যে সাধারণ ছাত্র জনতা, শ্রমিক জনতা, যে স্বতঃস্ফূর্ত যে গণঅভ্যুত্থান হয়েছে, এরকম গণঅভ্যুত্থান পৃথিবীর দেশে দেশে বিগত 14 বছর হয়েছে। মিশরে হয়েছে, টিউনিশিয়ায় হয়েছে, হচ্ছে লিবিয়ায় হয়েছে, ইউক্রেনে হয়েছে, জর্জিয়ায় হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, বা বাংলাদেশে ঘটেছে। এর মধ্যে একটিমাত্র এক্সেপশনাল জায়গা হচ্ছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। যে শ্রীলঙ্কা ঠিক আছে, তার সংবিধানকেও সমুন্নত রাখতে পেরেছে, ঘুরে দাঁড়িয়েছে, সে নির্বাচন করেছে, সব দিক দিয়ে সে গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়েছে, অর্থনীতি থেকে শুরু করে সব দিক থেকে সে সত্যিকার অর্থে একটা নতুন জায়গায় উদাহরণ হয়েছে। এই যে অনুরাধা সানায়েকের সরকার, যেটা বামপন্থীদের যে সরকার, ওখানে নির্বাচিত হয়েছেন, যারা আগের নির্বাচনে তারা 3% ভোট ছিল আর কি, ঠিক আছে, এবং গণঅভ্যুত্থান পরে তারা 45% ভোট নিয়ে হচ্ছে সেখানে ক্ষমতা আসছে। কিন্তু আমার শ্রীলঙ্কার সফলতা দেখে আমরা হচ্ছে গিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, কারণ বাকি সমস্ত জায়গায় এই ধরনের অরাজনৈতিক বা স্বতঃস্ফূর্ত যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে, পতন ঘটানোর সময় এবং পতন ঘটানোর পর জনগণ মনে করেছে যে আমরা এখন সত্যিকার অর্থে মুক্ত হলাম, আমরা সমস্ত শঙ্কা থেকে মুক্ত হলাম। কিন্তু আমরা যদি প্রত্যেকের দেশ, আপনার কেস টু কেস আমরা যদি তাদেরকে দেখি,
টিউনিশিয়ায় দেখি যে ঠিক এখন ওখানে ডেমোক্রেসি আছে না, ওখানে এখন একটা স্বৈরাচার, চরম স্বৈরাচার আছে। আমরা যদি মিশরে দেখি যে এখন হচ্ছে সিসি গভর্নমেন্টকে দেখি যদি, সেটা ওদের দেখেন চরম হচ্ছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। এখন আপনি সেই কায়রোর সেই তাহির স্কোয়ারে আপনি যেতে পারবেন না। তাহির স্কোয়ারে যায় যদি আপনি বলেন যে এখানে এত ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, এখানে দাঁড়িয়ে আমি একটা সেলফি তুলবো, পুলিশ আপনাকে একটা সেলফি পর্যন্ত তাহির স্কোয়ারে দাঁড়ায় সেলফি পর্যন্ত তুলতে দেবে না আজকে এখন ইজিপ্টের মানে কায়রো শহরে। মানে কীরকম এখন একটা স্বৈরাচারী পদ্ধতির মধ্যে চলে গেছে। সেখানে যে গণতন্ত্র ছিল, কাঙ্ক্ষিত গণতন্ত্র ছিল, সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে সেই মিশর বলেন, সেই হচ্ছে গিয়ে আপনার সিরিয়া বলেন, আপনার লিবিয়া বলেন, টিউনিশিয়া বলেন, কেউ পৌঁছাতে পারেনি। ঠিক আছে, ফলে আমাদের সামনে সম্ভাবনার জায়গা আছে, আবার সংকটের জায়গা আছে। আমরা এমন একটা মোড়ে দাঁড়ায় আছি বাংলাদেশ, ঠিক এই মুহূর্তে আমরা যে কোনো জায়গায় সুইচ করতে পারি, আমরা চমৎকার সম্ভাবনার জায়গায় চলে যেতে পারি, আবার আমরা ওই সমস্ত দেশের মতো হচ্ছে গিয়ে সংকটে পড়ে খুব খারাপ জায়গায়। এবং এই জায়গায় বুঝতে হবে যে সবসময় একই জিনিস আসে না, একই ব্যাপার আসে না আর কি। ঠিক আছে, একই শক্তি আসে না, শাসক শ্রেণী একই থাকে। ঠিক আছে, কিন্তু এটা নতুন কিছু, নতুন জায়গায় নতুন হচ্ছে ধরনের হচ্ছে স্বৈরাচার কিন্তু আমাদের ঘাড়ে বারবার চেপে বসছে। আইয়ুব খানের বদলে আর আইয়ুব খান কিন্তু ফিরে আসে নাই, আইয়ুব খানকে আমরা তাড়িয়েছি, আইয়ুব খান আর ফিরে আসে নাই, এসেছিল ইয়াহিয়া খান। ঠিক আছে, তারপরে আমরা আবার একটা সময় পর্যায়ে দেখেছি হচ্ছে এখানে স্বৈরাচারী বিভিন্ন শাসকদেরকে, ওই শাসক না, নতুন শাসক, নতুন স্বৈরাচারের জন্ম নিয়েছে, নতুন নতুন স্বৈরাচারী বাংলাদেশে এসেছে। ঠিক আছে, এই জনপদে বারবার স্বৈরাচারীর আবির্ভাব ঘটে কেন? বা সবকিছু মনে করে যে আমাকে নিজের করে নিতে হবে, এই জনপদেই বারবার আমরা এটা দেখি কেন? আপনি কি মনে করেন? আসলে এটা খুব খুব স্বল্প সময়ের মধ্যে বলা সম্ভব না, তবে খুব সংক্ষেপে যদি বলতে হয় যে আসলে এই জনপদের আমাদের এই জনপদটা হচ্ছে গিয়ে সেই দেখতে হবে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আসলে কিন্তু মানুষের একটা জাতীয় মুক্তির আন্দোলনের দিকে এটা যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ব্রিটিশরা কিন্তু এই টোটাল ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং এই উপমহাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে কিন্তু জাতীয় মুক্তির আন্দোলনের দিকে তারা যেতে দেয় নাই। তারা এটাকে ভাগ করে দিয়েছিল সাম্প্রদায়িক হানাহানিতে। আপনি দেখবেন যে দেশের স্বাধীনতার ব্রিটিশ চলে যাওয়ার আগে 47-এর আগে দেখা গেছে যে ব্রিটিশ আর শত্রু ছিল না, ব্রিটিশ আর এই অঞ্চলের মানুষের শত্রু ছিল না, শত্রু হয়ে গেছিল হিন্দু মুসলমানের, মুসলমান হিন্দুর শত্রু হয়ে গেছিল। অর্থাৎ সাম্প্রদায়িকতার বিষ দিয়ে, বিজাত তত্ত্ব দিয়ে এই অঞ্চলগুলোর মানুষকে কিন্তু হচ্ছে গিয়ে রাজনীতিকে বস্তুনিষ্ঠ রাজনীতি থেকে নিয়ে যাওয়া হয়েছে ভাববাদী এবং একজন পারস্পরিক অসহিষ্ণুতার রাজনীতি, বিভক্তির রাজনীতি, এটা এই দেশে ইনস্টল করা হয়েছে। এবং ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম যদি দেখেন, সেই সময় যে আমলাতন্ত্র তৈরি হয়েছিল সেটা রাজার আমলাতন্ত্র ছিল, কিংসের আমলাতন্ত্র ছিল, আর আমরা ছিলাম প্রজা, আমরা ছিলাম হচ্ছে কি নিপীড়িত। আমাদের দেশে কিন্তু সেই পাকিস্তানে এসে সেই আমলাতন্ত্র বদল করছে, সেই সিস্টেম বদল করছে, করে নাই। ইভেন কি আমি যখন হচ্ছে 2001 সালে জেলখানায় ঢুকেছি, আমি 3 সাল থেকে সেখানে দেখেছি যে ওইখানে কয়েদিদের অবস্থা হচ্ছে যে আমাদের ওখানে আমদানিতে প্রথম দিন যে হাজিরা দিতে হয়, যেমন বসতে হয়, বলছে যে এইভাবে বসতে হবে কেন, হাঁটু গেড়ে বসতে হবে, এটা সিস্টেম। কোন আমলের সিস্টেম? ব্রিটিশ আমলের সিস্টেম। ব্রিটিশ আমলের সেই সিস্টেমও আমরা হচ্ছে ছাত্র রাজনীতি অবস্থা যখন জেল কেটেছি দীর্ঘ সময়, তখন আমরা দেখেছি যে একই সিস্টেম চলে আসছে। একটা জেলখানা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু হচ্ছে সে কলোনিয়াল যে জায়গাগুলো, সেই জায়গাতে খুব বেশি পরিবর্তন ঘটে নাই, এমন রাজনৈতিক সংস্কারও সেই জায়গায় পরিবর্তন হয় নাই। আর যে দেশে পাকিস্তানের শুরু থেকেই 50-এর দশক থেকে যখন এখানে সামরিক বাহিনী বারবার এখানে হস্তক্ষেপ করেছে, রাজনীতিক বিকাশ করতে দেয় নাই, সেই পাকিস্তান আমলের 47 থেকে 71-এ 23 বছর কোনো শাসনতন্ত্রই ছিল না, আর শাসনতন্ত্র পর্যন্ত তৈরি করা যায় নাই। ফলে সেগুলোর উত্তরাধিকারটা আমরা আজও বহন করি। এই বিগত 54 বছরে আরও নতুন নতুন সমস্যা তৈরি হয়েছে, অতীতের সমস্যাগুলো রয়ে গেছে, আবার নতুন নতুন সমস্যা অ্যাড হয়েছে। এই বিশাল সমস্যার পাহাড়, এই পচাগোলা পরিস্থিতিকে 1 বছর বা আমরা পারবো না, এটা আমাদের সকলকে মিলিয়েই হচ্ছে গিয়ে জনগণকেই আসলে এই পরিবর্তনটা ঘটাইতে হবে। এবং সেই জনগণ পরিবর্তন ঘটানোর রক্ত দিছে, এখন সেই পরিবর্তন ঘটানোর জন্য জনগণ আসলে কি চায় সেই ম্যান্ডেটটা ব্যালেটের মাধ্যমে আসতে হবে। প্রথমেই যে আমরা একেবারে সঠিক পাবো আগামী নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে তা না, কারণ আমরা কমিউনিস্ট পার্টি মনে করি যে ভোটাভুটি একমাত্র গণতন্ত্র না। গণতন্ত্র মানে সেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র মানে বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো জায়গা তো নিশ্চিত করতে হবে। গণতন্ত্র মানে মবের শাসন না, গণতন্ত্র মানে আইনের শাসনে আমাকে যাইতে হবে, অনেকগুলো শর্ত।